গতকালকে বিপিএল নিলামে যখন বিদেশিদের নামের তালিকা বলা শুরু হলো, মানে একটু খুব বিব্রত লাগতেছিল। মনে হচ্ছিল যে এটা কাদের নাম শুনতেছি। এরা তো বেশিরভাগেরই নাম আমরা ওই অর্থে জানি না, আপনারাও জানেন না, আসলে কেউই পরিষ্কার জানি না যে এরা কারা। দু চারজন যা মোটামুটি চেনার নাম আসলো, তাদের আবার কেউ তেমন কিনলো না। এক বোধহয় চেনাদের মধ্যে দেখলাম নিরোশন ডিকওয়ালা বিক্রি হলো। আর দু একজন মানে এরা কোনো ইন্টারন্যাশনালি কোনো ফেমাস ক্রিকেটার না, ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কোনো কে কি না, হট কেক তো দূরে থাক। অথচ এই বিপিএল একদম চোখের সামনে আমরা কাদের খেলতে দেখছি। ক্রিস গেইল তো বিপিএল এর ফেস ছিল। সে বিপিএলেই সবচেয়ে বেশি এনজয় করতো। আইপিএল, বিগ ব্যাশ সব খেলতো, কিন্তু বিপিএলটা তার সবচেয়ে আনন্দের জায়গা ছিল। এছাড়া ব্রেনন ম্যাককালাম থেকে শুরু করে স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, কে না খেলছে এখানে, কে না খেলছে। সেই জায়গায় আমরা নামতে নামতে এমন সব জায়গায় নেমে গেছি যে শ্রীলঙ্কা, পাকিস্তানের না চেনা সব ক্রিকেটাররা আজকে বিপিএলে দল পায়। এইটা একটা কোশ্চেন, যে আমরা কেন আর তারকাদের পাচ্ছি না। এর কিছু সরল উত্তর আছে, আবার কিছু সত্যি উত্তর আছে। সেগুলো সবই একটু একটু টাচ করব। আর একটা কথা হচ্ছে যে তালিকার এই অবস্থা, কিন্তু আসলে কি দলগুলোতে এত খারাপ খেলোয়াড় শেষ পর্যন্ত খেলবে? তাও তো না। এই যে নিলাম শেষ হওয়ার 24 ঘন্টা পার হইতে পারে নাই, এর মধ্যে জিমিনি সামরে নোয়াখালী কিনে ফেলছে। ফাহিম আশরাফের কথা শোনা যাচ্ছে যে ফাহিম আশরাফরে কে বা কারা কিনে ফেলবে। আর নিলামের আগে অ্যালেক্স সেলস বা দু চারজন ভালো ক্রিকেটার বিক্রি হয়েছে। তাহলে নিলামের পরে যদি এই টিমগুলো বিশেষ সময়ের জন্য, অল্প সময়ের জন্য কোনো ক্রিকেটারকে পায়, নিলামে কেন আমরা এইসব ক্রিকেটারকে পাই না? আমাদের সমস্যাটা কোথায়? এই জিনিসগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। মোটমাট যে আমরা ভালো বিদেশি ক্রিকেটারদের কেন নিলামের টেবিলে দাঁড় করাইতে পারতেছি না, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। ইসমাইল হায়দার মল্লিকের কথা তো আপনারা ভুলে যান নাই। মল্লিক ভাই দীর্ঘদিন ধরে বিপিএল চালাইছেন, সুনাম দুর্নাম সবই ছিল, দুর্নামই বেশি ছিল। কিন্তু মল্লিক ভাই একটা কথা বলতেন, এবং মল্লিক ভাইয়ের ওই কথা খুব রিপিট করতেন পাপন ভাই, যে বিপিএল হচ্ছে বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠতম ফ্রাঞ্চাইজি লিগ। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি, আসলেও হাসাহাসির কথা করার কথা। এত অব্যবস্থাপনায় ভরপুর, এত দুর্নামওয়ালা টুর্নামেন্টকে আমরা দাবি করি সেকেন্ড বেস্ট, এটা তো হইতে পারে না। কিন্তু আপনি যদি একদম শুরুর দিকে চলে যান, তাহলে দেখবেন 16-17 সাল পর্যন্ত অ্যাটলিস্ট তারকা টানার দিক থেকে আমরা আসলেই আইপিএলের পরেই ছিলাম। আমাদের সঙ্গে আসলেই পৃথিবীর অন্য কোনো ফ্রাঞ্চাইজি লিগ পেরে উঠতো না। আমরা ওই টাইপের তারকা এখানে আনতাম। ওই যে বললাম, ক্রিস গেইল আমাদের ফেস ছিল। সে আইপিএলে খেলতো, বিগ ব্যাশে খেলতো, সব জায়গায় খেলতো। তো ও তো টি-20 ফেরিওয়ালা ছিল। আবার সুনীল নারিন, ওরা সবাই ফেরিওয়ালা যারা ছিল তারা খুব এনজয় করতো এখানে এসে। দেখেন ওই যে এক চিলতে মাঠ, একাডেমি মাঠ যেটা বিসিবির, ওই মাঠের ভেতরেই তো 7-8টা দলের প্র্যাকটিস হতো। আমরাও সাংবাদিকরাও ওখানে গিয়েই থাকতাম। এখনকার মতো দূরে দাঁড়াতে হতো না। ওই জায়গাটুকুর মধ্যে সাংবাদিক, ফটো সাংবাদিক, খেলোয়াড়, কোচ, ওই টিম বয় সব মিলে জায়গাটা হাঁটের চেয়েও ঘিঞ্জি থাকতো। দেখা যেত গল্প করতেছি আরেক সাংবাদিকের সঙ্গে, খেয়াল করতেছি না কাঁধে ভর দিয়ে কেউ একজন দাঁড়ায় আছে। একটু 5 মিনিট পরে হুঁশ ফেরার পর তাকায় দেখি যে লোকটা ব্রেন্ডন ম্যাককালাম। এরকম সব ঘটনা ওখানে ঘটতো। মানে স্রষ্টা কি সৌভাগ্য দিচ্ছেন যে এইরকম মানে একটা মেলা দেখছি, তারার মেলা দেখছি। ডেভিড ওয়ার্নার প্রথম প্রেস কনফারেন্স করতে এসে ইয়ের জন্য, ওয়াকার ইউনুসের জন্য বসে আছে, আর সময় কাটতেছে না। সে দিব্যি আমার সঙ্গে আড্ডা দিচ্ছে দাঁড়ায় দাঁড়ায়। আমি তো ইংরেজি ভালো বুঝি না, তারপরে ওরও টাইম পাস করার কেউ নাই। এবং সাংবাদিকরাও তখন এইসব তারকা দেখতে দেখতে এমন অবস্থা ছিল, কোর্ট নিতে নিতে সাংবাদিকরাও তখন এর মধ্যেও চুজ করতো যে না, ওয়ার্নার রে আজকে দরকার নাই। মানে আমাদেরও তখন লেভেল কোথায় চলে গেছিল যে আমরাও ভাবতাম যে ওকে, চন্দরপাল আসছেন, ঠিক আছে, চন্দরপাল মহিরু, চন্দরপালের হয়তো একটা ক্লাসে ইন্টারভিউ সুব্রতা নিবে, কিন্তু আমাদের কাছে খুব মূল্যবান না। কারণ আমরা তো সকাল বিকেল ইচ্ছে বড় বড় স্টার পাচ্ছি, টি-20 স্টার পাচ্ছি। এরকম অবস্থা কিন্তু বিপিএলের গেছে, আপনারাই তো দেখছেন এরকম অবস্থা। এখন সেই অবস্থাটা নাই হয়ে গেল কেন? ওই যে বলছে যে একটা সরল উত্তর হচ্ছে অনেকগুলা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ওভারল্যাপ করা। এটা একটা রোল প্লে করছে, একেবারে রোল প্লে করে নাই তা না।
যেমন এসএ টি-20 তো আগে ছিলই না, সাউথ আফ্রিকান যে টি-20টা, আমাদের বিপিএলটা দু একবার এদিক ওদিক হলেও ক্লাসিকভাবে এটা ডিসেম্বর থেকে জানুয়ারি এরকম একটা টাইমের মধ্যেই যাতায়াত করে। ও এই টাইমটায় এসএ টি-20 শুরু হলো, তারপরে এই টাইমটা আগে থেকেই বিগ ব্যাশ হয়, আবার এই টাইমটা আইএল টি-20 শুরু হলো। এসএ টি-20 আর বিগ ব্যাশ যেমন তেমন আইএল টি-20 আমাদের আসলেই ভাত মেরে দিছে। আর আইএল টি-20 ওই সেম ক্যাটাগরির ক্রিকেটারদের এত বেশি পেমেন্ট দেয় এবং এত লাক্সারিয়াস লাইফ দেয়, মানে এমিরেটসের লাইফ, ফলে ওইটা আমরা আর টানতে পারি না ওই ক্রিকেটারদের। ওরা আর ঢাকায় আসার কথা চিন্তা করে না, যে ঢাকা সিলেট চিটাগাংয়ের এই মানে এই যে মানের অ্যাকোমোডেশন, এই মানের লাইফ, এই টাকা, এগুলো তাদের টানে না। এগুলো সত্যি কথা। এরপরেও অনেক প্রশ্ন থেকে যায়, অনেক প্রশ্ন থেকে যায়। সেটা হচ্ছে এবারের চিত্রটা আপনি যদি দেখেন, প্রথমত আপনাকে বলি, এসএ টি-20 এবং বিগ ব্যাশকে যারা কারণ হিসাবে দেখান তারা এসকেপিস্ট, তারা আসলে অজুহাত দেন মাত্র, এটা কোনো কারণই না। কোনো দিন বিগ ব্যাশে খেলতে পারে এরকম কোনো ক্রিকেটার বিপিএলে এসে ভিড় জমাইছে, এরকম ক্রিকেটারের সংখ্যা খুব কম ছিল, খুব কম ছিল। গেইলও কিন্তু বিগ ব্যাশের নিয়মিত মুখ ছিলেন না, ফলে আমরা আসলে বিগ ব্যাশের বাইরের তারকাদেরই পাইছি। কারণ বিগ ব্যাশে তো বিদেশিদের জায়গা খুব কম, সব কয়টা দলে দুজন করে মাত্র খেলোয়াড়, ফলে তারা খুব চুজি এবং ওরা বিদেশি নেওয়ার ক্ষেত্রে তারকার চেয়েও নানা রকম ক্রিকেটিং বৈশিষ্ট্য অমুক তমুক এগুলো দেখে। ফলে ওদের সঙ্গে নিয়ে আমাদের কোনো ঝামেলা কোনো কালে হয় না, যে বিগ ব্যাশ চলতেছে বলে আমরা তারকা পাচ্ছি না। ওরা কয়টা তারকা নেয়? এরপরে আসেন এসএ টি-20। এসএ টি-20 যে ধরনের ক্রিকেটার পিক করে সেটা এই যে আমরা যেসব টি-20 স্টার খুঁজি তারা না। ফলে এ দুটো টুর্নামেন্ট আমাদের জন্য খুব বড় কোনো ঝামেলা না। হ্যাঁ, আইএল টি-20টা একটা ঝামেলা, কিন্তু আইএল টি-20-র সঙ্গে কি আমাদের পুরোপুরি ওভারল্যাপ করে? এবার তো একদমই করতেছে না। এবার বোধহয় সপ্তাহখানেকের মাত্র একটা ওভারল্যাপিং আছে। আমাদের খেলা শুরু হচ্ছে বিপিএল 26 তারিখে ডিসেম্বরের, ওদের শেষ হয়ে যাবে হচ্ছে ডিসেম্বরের সম্ভবত মানে জানুয়ারির সম্ভবত ফার্স্ট উইকেই, 2 বা 3 তারিখে, মানে সপ্তাহখানেক মাত্র আইএল টি-20-র সঙ্গে আমাদের ক্লাশ করতেছে। এরপরে এরপরে এই তারকারা কেউ কি বিগ ব্যাশে যাবে? এই যে আইএল টি-20-তে আপনি দেখতেছেন ঝাঁক বাঁধা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, এখানকার তারকারা, এরা কি কেউ বিগ ব্যাশে যাবে? কেউ এসএ টি-20-তে যাবে না। এরা তো কার্যত এই সময় তো একটা উইন্ডোই হয়ে গেছে, অলিখিত একটা আইসিসি উইন্ডো হয়ে গেছে। এরা তো এই সময় প্রায় বসেই থাকবে। এদেরও কেন আমরা পাই না? ড্রাফটে কেন পাই না? ড্রাফটের কথাটা বলতেছি, এই প্রশ্নগুলোর উত্তর সব একবারে দিব গিয়ে। ড্রাফটের কথা বলতেছি কেন? কারণ হচ্ছে সবাইকে যে পাই না তাও তো না, এমনও তো না যে কেউ আসতেছে না। এই দেশটা যে পরিত্যক্ত হয়ে গেছে, বিপিএল যে পরিত্যক্ত হয়ে গেছে তাও তো না। আমরা অলরেডি যেটা বললাম 24 ঘন্টা যাওয়ার আগেই জিমি নিশাম নোয়াখালীতে সই করে ফেলছে। তারপরে ফাহিম আশরাফের নাম শোনা যাচ্ছে। ফাহিম আশরাফও আমার ধারণা আপনারা এই কন্টেন্ট দেখতে দেখতেই জেনে ফেলবেন যে কোন টিমে আসতেছে। এছাড়া আগামী 4-5 দিন আপনাদের যাবে এই শুনতে শুনতে বিভিন্ন মিডিয়ার ফটো কার্ড দেখবেন মুহুর্মুহুর, অমুক অমুকরে সাইন করেছে, তমুক তমুকরে সাইন করেছে। গতকাল হান্নান ভাই তো মুখ ফুটে বলেই ফেলছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনারা ভালো বিদেশি কিনলেন না, সে বলছে যে না, আমরা এখনো বিদেশিদের ব্যাপারে মন্তব্য করতেছি না, বিদেশিদের দেখবেন আপনারা। তার মানে তারা ওই যেটা বলে অফশোর মার্কেট, ওই ওপেন মার্কেট থেকে কিনবে। কারণ কি, ড্রাফটের লিস্টে কোনো সেরকম কেনার মতো খেলোয়াড় নাই, শুধু শুধু কেন এখানে টাকা খরচ করবে? গতকাল থেকে অনেকে ফেসবুকে বুঝে না বুঝে কমেন্ট করতেছেন, পোস্ট দিচ্ছেন যে এত ডলার ছিল দলগুলোর বিদেশি খেলোয়াড় কেনার জন্য, মাত্রই কয় টাকা ব্যয় করছে। ভাই টাকা কামড়ায় কাউরে যে টাকা দিয়ে এইসব কিনবে? আপনি বিপিএল লিস্টে যাদের নাম নিয়ে আসছেন এদের পিছনে কোনো দল টাকা খরচ করবে? করবে না, তারা টাকাটা রাখে দিবে। যদিও এখানে কোনো বার নাই, কিন্তু জিনিসটা তো টাকারে ভাই, টাকায় তো পড়ে, অযথা কেন সে খেলোয়াড় কিনবে? তার সুযোগ আছে যে দুটোর বেশি না কিনলে চলবে, সে দুটোর কোটা কোনো পুরাইছে, পুরায় চলে যাবে, এবার ওপেন মার্কেটে কে কে আছে দেখবে। জিমিন হিসাবরা আছে, এদেরকে তারা নিয়ে আসতেছে। এইভাবে আপনি দেখবেন কন্ট্রাক্টেড খেলোয়াড়, এই ডিরেক্ট সাইনিংয়ে খেলা খেলোয়াড় ভরে যাবে, প্রচুর খেলোয়াড়কে আপনি বিপিএল খেলতে দেখবেন। তাহলে এদের নাম কেন বিপিএল কমান্ডিং কাউন্সিল কেন লিস্টে আনতে পারে নাই? ধরেন এই জিমি নিশাম, জিমি নিশাম কেন এই লিস্টে নাই? এখন আপনি বলবেন কি যে জিমি নিশাম, ফাহিম আশরাফ, এই জাতীয় যারা তারকা, এরা তো আইএল টি-20 শেষ করে তারপরে আসবে,
ফলে ফুল সিজন তো হলো না বিপিএল এর। ফুল অ্যাভেলেবিলিটি না থাকলে তার লিস্টে কিভাবে তুলবে? কেন আপনার নীতিমালা কি এত শক্ত যে আপনি আইপিএল এর চেয়েও বড় হয়ে গেছেন? আইপিএলেও তো ওরকম একটা কন্ডিশনে বিদেশি খেলোয়াড়দের তোলা হয় নিলামে, যে এই খেলোয়াড় এত তারিখ থেকে এত তারিখ অ্যাভেলেবেল থাকবে, সেই বুঝে আপনারা তারে কল করবেন। এবং ওটার একটা সিস্টেম আছে যে একটা খেলোয়াড় ধরেন এই ক্যাটাগরিতে কল হলো, তার বেস প্রাইস যা মানে তার যে কল প্রাইস হবে যেটাতে সে সেল হবে, সেটা থেকে কত পার্সেন্ট কীভাবে বাদ যাবে, কতদিন আনঅ্যাভেলেবিলিটি তার, সেটার উপরে ডিপেন্ড করে ক্যালকুলেশন করা হয়। ওরা আবার ক্যালকুলেশনটা করে দেয় আইপিএল কমিটি, তারাই ঠিক করে দেয় যে তুমি এত টাকা দিবা ওকে, যেহেতু নিলামে এত টাকা বলছো তার এত পার্সেন্ট কম দিবা, যেহেতু এতদিন ওরে পাবা না। এইভাবে তো অনায়াসে আমরা পাতা ভরায় ফেলতে পারতাম এরকম জিমি নিশাম ফাইভ মাস্টারদের নাম দিয়ে, যে কেউ 1 সপ্তাহের জন্য ফ্রি আছে, কেউ 2 সপ্তাহের জন্য ফ্রি আছে, সেই শর্ত সাপেক্ষে নাম তোলেন না লিস্টে, তাহলে তো নিলামটা এরকম কুৎসিত লাগে না। এখন আমরা ধরে নিলাম যে বিপিএল গভর্নিং কাউন্সিল এই কাজগুলো করলো, তারা এই নিলামে শর্ত সাপেক্ষে খেলোয়াড় তোলার ব্যবস্থা করলো, কে কতটুকু অ্যাভেলেবেল আছে সেগুলো অনুযায়ী খেলোয়াড় তুললো, তাতে আর কিছু নাম বাড়বে, এই যে জিমি নিশাম ফাহিম আশরাফ টাইপের নাম বাড়বে। এখন আমার প্রশ্নটা আরও একটু গভীরে, সেটা হচ্ছে যে তারপরেও কি আমরা রাশিদ খানের মতো যারা সব তারকা আছে তাদেরকে পাবো? আগে না। এই জায়গাটা হচ্ছে আমার মূল আলোচনা, যে এখন তো ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকালাম আর ফিরে আসবেন না, এসে মাঠে নামবেন না, এবি ডিভিলিয়ার্সও আসবেন না, কিন্তু এখন যারা ওই স্ট্যাটাসের খেলোয়াড় আছে, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সে ওরকম গুরুত্বপূর্ণ, ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও সেরকম খেলোয়াড়কে কি আপনি পাবেন? পাবেন না। কেন পাবেন না? তখন তো পাইছেন, এখন কেন পাবেন না? এইটার কারণ হচ্ছে ইন্টিগ্রিটি এবং ভাবমূর্তি এবং মালিকদের অসততা। এই তিনটা জিনিস মিলে বিপিএল এর যে অবস্থা দাঁড়াইছে ওয়ার্ল্ড ওয়াইড, তাতে ইভেন যদি আপনি আইএল টি20-র চেয়ে বেশি টাকাও অফার করেন, তাও অনেক ক্রিকেটার আছে বাংলাদেশে আসবে না, অনেক ক্রিকেটার আছে তাদেরকে আপনি পাবেন না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে খেলোয়াড়রা ক্যারিয়ার ঝুঁকিতে ফেলতে চায় না, আর প্রতিশ্রুত টাকা না পেয়ে কে আসলে ওই ঝামেলার মধ্যে যেতে চায়। দেখেন আমাদের বিপিএলে গত কয়েক বছরে, এটা গত 4-5 বছর ধরে এটা ট্রেন্ডই হয়ে গেছে যে আপনি খেলোয়াড়দের আনবেন, এনে ফুল পেমেন্ট করবেন না। বড় বড় খেলোয়াড় তারা এখান থেকে ফিরে যাওয়ার পরে বলে যে বিপিএলের টাকা পাই নাই। এর মাঝে গত বছর সম্ভবত ওই যে ক্রিকেটারদের যে আন্তর্জাতিক সংস্থা আছে তারা একটা প্রতিবেদন প্রকাশ করছিল যে পৃথিবীর সবচেয়ে বেশি টাকায় সমস্যা হয় কোন লিগে, সেখানে বিপিএল সবার উপরে ছিল, এবং তারা বিপিএল এর বিপক্ষে ব্যবস্থা নিতে অফিসিয়ালি আইসিসিকে একটা চিঠি দিছিল যে বিপিএল প্রপারলি খেলোয়াড়দের টাকা দেয় না, এই খেলোয়াড়দের বলে নিয়ে যায় $1,00,000, $50,000 দেয় $10,000, এই অ্যাডভান্স যা করার কথা ওইটুকুই, ফেরার সময় বিমানের টাকাও, বিমান টিকিটের টাকাও থাকে না। এই যে গতবারই তো আপনারা দেখছেন যে শ্রীলঙ্কার এক ক্রিকেটার বাড়ি ফিরবে, সে বিমানের টিকিটের টাকা নাই, শেষ পর্যন্ত বিসিবি তার টিকিট কেটে বাড়ি পাঠাইছে। তা হোটেল ভাড়া দেওয়া হয় নাই, হোটেল থেকে চেক আউট করবে, হোটেলের কর্তৃপক্ষের লোকজন আটকায় রাখে, তারা খেলতে যায় না, মানে কি একটা জঘন্য পরিস্থিতি। এমন ঘটনা হচ্ছে যে এগুলো তো বিদেশি ক্রিকেটারদের, টপ ক্রিকেটারদের কানে যায়, তারা কোন ঝুঁকি নিয়ে এখানে আসবে, যে গেলাম $3,00,000 বললো আমারে, যাওয়ার পরে তো টাকা দিবে না, এটা 1 নম্বর সমস্যা। এখন বলতে পারেন যে ফুল অ্যাডভান্স করে আনা যায়, ফুল অ্যাডভান্স করলেও আপনি রশিদ খানের মতো স্ট্যাটাসের খেলোয়াড় পাবেন না। রশিদ খান কিন্তু এই বিপিএল খেলেই তার উত্থানের শুরু, কিন্তু এখন যখন সে দেখবে যে আমার ক্যারিয়ার, কোশ্চেন অফ মাই ক্যারিয়ার, সে ক্যারিয়ারটা তো শুধু বিপিএল না, সে তো সারা জীবন বিপিএল আর টি10 খেলবে না, তাকে পিএসএল খেলতে হবে, আইপিএল খেলতে হবে, বিগ ব্যাশ খেলতে হবে, সবচেয়ে বড় কথা আফগানিস্তানের হয়ে খেলতে হবে। এখন সে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে ঠিক কোন টিমটা পরের সিজন শেষে ফিক্সার হিসেবে চিহ্নিত হবে সে জানে না, মানে সে হয়তো খুব ভালোভাবে একটা টিমে সই করলো, তার তো আর নিজস্ব কোনো গোয়েন্দা বিভাগ নাই যে সে আগে থেকে খোঁজ খবর নেবে যে টিমটা যাচ্ছে ওদের বিপক্ষে কি সিজন শেষে ফিক্সিংয়ের অভিযোগ উঠবে না উঠবে না, এটা কিভাবে বুঝবে সে? ফলে যে অফারই পাবে সে ধরে নিবে যে এই টিমের সঙ্গে গেলে খবর আছে, সিজন শেষে দেখা যাবে আমার 5 জন টিমমেট নিষিদ্ধ হয়েছে, টিম মালিক গ্রেপ্তার হয়ে জেলে আছে, এবং টিমের এগেনস্টে 5টা অভিযোগ উঠছে। এখন লোকজন তো জানবে যে ও ওই টিমে খেলে আসছে,
রাশিদ খান ওই টিমে খেলে আসছে, ফলে রাশিদ খানের দিকেও একটু বাঁকা চোখে তাকাবে। তাকে আইসিসির নানা রকম জেরার মুখোমুখি হইতে হবে, কী দেখছো ড্রেসিং রুমে, তোমার আশেপাশে এইগুলো যে হয়েছে তুমি জানতা কি না, রিপোর্ট করনি কেন, ও মুখ তো মুখ, হাজারটা ভেজাল। এরপরে তারে আইপিএলে নেওয়ার সময় টিমগুলো সেকেন্ড থট দিবে যে থাক, রশিদ খান গত বছর ওই বিপিএলে এই ঝামেলাজনক টিমে খেলে আসছে, কি না কি শিখে আসছে উপরওয়ালা এটা জানে, এটার দরকার নাই, ওরে আবার এখানকার ড্রেসিং রুমে ঢুকাইলে একটা কেলেঙ্কারি হবে। গেল ক্যারিয়ারটা তো, পুরো ক্যারিয়ারই চলে যেতে পারে। আফগানিস্তান টিমেও তাকে নিয়ে সমস্যা হতে পারে। এটা রশিদ খানের একটা কেস স্টাডি ধরে বললাম। এরকম প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ক্রিকেটার যাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এখনো আছে, ধরেন আপনি এই যে যাদেরকে দেখবেন আগামী কদিনে, আরও যাদের নাম শুনবেন বা অলরেডি যারা আসছে, অ্যালেক্স হেলস, জিম্মি নিশাম, ফাহিম আশরাফ, অলমোস্ট সবাই আপনার ক্যারিয়ারের শেষ দিকে, বা ক্যারিয়ার আর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আর নাই, বা আইপিএল তাদের আর ডাকবে না। নাহলে যেগুলো তার ঝুঁকিতে পড়তে পারে ওই ঝুঁকিগুলো তার আর নাই, হারানোর কিছু নাই। ফলে এই বড় নামগুলো দেখবেন, এগুলোর আমি বড় নাম ওই অর্থে বলি না, কারণ হচ্ছে এদের হারানোর কিছু নাই। নাম শুনতে বড়, কিন্তু আপনি যদি টেকনিক্যালি দেখেন এরা কেউ ডিভিলিয়ার্স বা গেইল না। এখন আপনি ওই ডিভিলিয়ার্স গেইলের মতো স্ট্যান্ডার্ড ওরকম ক্যারিয়ারওয়ালা ক্রিকেটার আর পাবেন না, যদি আপনি ইন্টিগ্রিটির জায়গায় ঠিক না করতে পারেন। আপনাকে টাকা দেওয়াটা নিশ্চিত করতে হবে, এবং অ্যাকোমোডেশন জিনিসটাও এখন একটা বিরাট কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। আগে তো ফ্রাঞ্চাইজির এত জমজমাট ব্যাপার ছিল না, তখন আপনি যে কোনো জায়গায় অ্যাকোমোডেট করলে বড় বড় ক্রিকেটাররা এসে থাকছে। এখন এদের সামনে দুবার 7 স্টার হোটেলের হাতছানি। আপনি যদি IL T20 থেকে একটা ছেলেরে ভাগায় আনতে চান, যে না তুই বাট IL T20-র ওই মুম্বাই ইন্ডিয়ান্স টিমে খেলবি না, তুই খেলবি এখানে রাজশাহীতে, এখন হয়তো টাকায় পারলেন, কিন্তু ওর লাইফস্টাইল কীভাবে দেবেন? আমি বলতেছি না যে ওদের মতো নাইট লাইফ স্টাইল অমুক তমুক এগুলো করে দেন, কিন্তু অ্যাটলিস্ট থাকাটা প্রপার সুন্দর একটা প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে দেখবে যে 200 লোকের মধ্যে দাঁড়ায় প্র্যাকটিস করতে হচ্ছে। ওটা সাংবাদিক হিসেবে আমাদের জন্য রোমান্টিক ছিল, কিন্তু ওর জন্য তো এটা একটা বিভীষিকা। আরে ভাই, এই কার গায়ের পাশে দাঁড়ায় আছে, এটা চিনি না জানি না, অনিরাপদ নিরাপদ, আইসিসির আইন অনুযায়ী তো এরকম জায়গায় প্র্যাকটিস চলে না। আপনি তো অচেনা লোকজন, আনআইডেন্টিফাইড লোকজন, তারা ঘোরাঘুরি করতেছে। এখন অবশ্য সাংবাদিকরা ওখানে ঢুকতে পারে না, তারপরে ওই ন্যারো একটা স্পেস না, ওর মধ্যে দ্বারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়, সে তার ক্রিকেটের ক্ষতিগ্রস্ত হবে না। সব মিলে আপনাকে আসলে যদি অ্যাটলিস্ট আমরা ধরেন 2013 সালের পর থেকে 2018 পর্যন্ত এটুকু কৃতিত্ব বিসিবিকে কিন্তু দিতে হবে, যে আশরাফুলের ওই যে ফিক্সিং কেলেঙ্কারি, ওটারে আশরাফুলের কেলেঙ্কারি বললে শুধু ওরে ব্লেম করা হয়। 2013 কেলেঙ্কারির পরে কিন্তু 1 বছর বন্ধ রাখা হয়েছিল বিপিএল, তারপরে এসে যে চলছে 2018-19 পর্যন্ত কিন্তু বিপিএল ভালোই চলছে, তেমন কোনো ব্লান্ডার হয় না। টুকটাক ঝামেলা তো প্রতি বছর হয়, কিন্তু ওই যে টাকা না দেওয়া বা ফিক্সিংয়ের গন্ধ ওঠা, এগুলো কম ছিল বা প্রায় ছিলই না এই সময়টা। ফলে এই সময় আমরা প্রচুর তারকা পাইছি, কিন্তু এখন আপনি ওটা আর পাবেন না। এখন পাইতে গেলে প্রথমত আপনার বিপিএল গভর্নিং কাউন্সিলকে আধুনিক হইতে হবে। আমি ধরে নিচ্ছি এবার যে অবস্থা ছিল, দ্রুত আসছেন, দ্রুত এসে বসছেন, এটা গ্রেস দিয়ে ধরে নিচ্ছি, এবার আপনারা পেরে ওঠেননি, আগামী বছর সেটা করেন। গভর্নিং কাউন্সিল আইপিএলের আইন কানুন দেখেন, যে তারা কিভাবে হাফ অ্যাভেলেবেল খেলোয়াড়দের ইউজ করে, কিভাবে তাদের নাম নিলামে তোলে, তাহলে আপনি প্রপারলি ওই নিলাম লিস্টটা করতে পারবেন। দ্বিতীয় কথা, জিনিসটার অনেস্টি ইন্টিগ্রিটি না বাড়ালে কোনোভাবেই এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনি স্টিভ জবসে দিয়েও বিনিয়োগ করায় দেখতে পারেন, ওয়ারেন বাফেট দিয়েও বিনিয়োগ করায় দেখতে পারেন, টাকা দিয়ে ডলার দিয়ে শুধু জিনিসটা চেঞ্জ হবে না। এটা অনেস্টি ইন্টিগ্রিটি ওই লেভেলে, এমন একটা লেভেলে নিতে হবে যে সবাই চোখ বুজে যাবে। এই T20-তে যেরকম যায়, বিগ ব্যাশে যেরকম যায়, ওরকম চোখ বুজে যাবে, যে কেউ ফোন পাইলে বুঝবে যে না বিপিএল ওকে, ইটস সেফ, ওখানে যাওয়া যায়। এরকম একটা ফিল আনতে পারলে বিপিএল সত্যি সত্যি আগের মতো জমে উঠবে। তখন আর আমাদের ওয়ান্স আপন এ টাইম বলতে হবে না, তখন বলতে পারবো দিস ইজ দ্য টাইম। ওই টাইমটার অপেক্ষায় থাকলাম, তার আগে এবারের বিপিএলটা যেটুকু সেটা যেন জমজমাট হয় সেই অপেক্ষায় থাকলাম। সবার জন্য শুভেচ্ছা।